ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের ভাইদের জন্য একটা দুঃসংবাদ। গতকাল রাত ৩টা ৩০ মিনিটের সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকার নিউ ইয়র্কের একটা ক্লিনিকে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মৃত্যু হয়েছে। অন্ধকার ও বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি মেটাল ব্যারিকেড ভেঙে কংক্রিটের দেয়ালে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইসলামী ব্যাংক কাণ্ডে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ফেঁসে যাচ্ছেন এবং সালাউদ্দিন এবং এসালমকে ঘিরে যে জল্পনা কল্পনা সেগুলো সত্য হচ্ছে। কত ধানে কত চাল, এবার খেলা হবে। যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে এই মুহূর্তে আপনাদের জন্য একটা সুখবর আছে। সেই সুখবরটা আমি আপনাদেরকে দিব, কারণ ভারত এই ব্যাংকটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। সেইটাই বাস্তবায়ন করছে বাংলাদেশের দুজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী। একজন হচ্ছে অর্থমন্ত্রী আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী। স্যালুট বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে। ভিউয়ার্স, বাংলাদেশ ভারত বর্ডারে বড় রকমের একটা ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আজকে যে সাহসিকতা দেখিয়েছে ভাই, স্যালুট ভাই স্যালুট। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক ইস্যুতে এবার ফেঁসে যেতে চলেছেন দুইজন মন্ত্রী। একজন হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অপরজন অর্থমন্ত্রী। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক ইস্যুতে কিভাবে তারা ফেঁসে যেতে চলেছেন এবং যারা ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য কি সুসংবাদ রয়েছে সেটিও আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এরই সাথে সাথে একটি খবর বেরিয়ে পড়েছে। প্রিয় দর্শক, বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে মারা গেছে। প্রিয় দর্শক, তিনি কিভাবে মারা গেছে বা তিনি কি এখনো বেঁচে আছেন? প্রিয় দর্শক, খবরটা আসলে কতটা সত্য সেটি আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের ভাইদের জন্য একটা দুঃসংবাদ। গতকাল রাত 3টা 30 মিনিটের সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকার নিউ ইয়র্কের একটা ক্লিনিকে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমেরিকার বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ভয়েস অফ আমেরিকা, আল জাজিরা, CNN এবং বিবিসির বরাত দিয়ে জানা যায়, সজীব ওয়াজেদ জয় গভীর রাতে যখন একটা বারে অতিরিক্ত মদ পান করতে থাকেন নর্তকীদেরকে নিয়ে, ঠিক সেই সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয় লোকজন এবং বারের এবং ক্লাবের সবাই মিলে যখন তাকে স্থানীয় একটা ক্লিনিকে ভর্তি করেন, তখন কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই খবর বাংলাদেশে আসার সাথে সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ কৃষক লীগ সহ আওয়ামী লীগের বুদ্ধিজীবী সবাই কান্নায় ভেঙে পড়েন, আকাশ পাতাল মুখরিত করেন, কান্নায় আর্তনাদ করতে থাকেন, বুক চাপড়াতে থাকেন। এবং আওয়ামী লীগের বাহারউদ্দিন নাসিম সাহেব, কেন্দ্রীয় নেতা, এক শোক বার্তায় বলেন, এই শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মী, সর্বস্তরের তৃণমূলের নেতাকর্মী থেকে উচ্চস্তরের নেতাকর্মীদেরকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং রুহের আত্মার মাগফিরাত কামনা করেন। এই খবর যখন বাংলাদেশের জামাতে ইসলাম, এনসিপি সহ বিএনপি সহ জুলাই যোদ্ধা সহ 5 আগস্টের তৌহিদি জনতা, 5 আগস্টের সকল মুজাহিদ এবং যুদ্ধাহত বিপ্লবী জনগণ জানতে পারেন, তখন বলেন যে আলহামদুলিল্লাহ, একটা স্বৈরাচারের পতন হয়ে গেল, একটা স্বৈরাচার, একটা নষ্ট খ্রিস্টানের সহচর দুনিয়া থেকে চলে গেল, ইহুদিবাদের একটা দালাল চলে গেল। এই জন্য তারা সবাই মসজিদে মসজিদে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই যার যার গির্জাতে, মন্দিরে সুখ প্রার্থনা করেন এবং এই শেখ হাসিনার পুত্রের শেষকৃত্য অনুষ্ঠানের জন্য সবার কাছে দোয়া এবং প্রার্থনা করেন। এদিকে বাংলাদেশের বায়তুল মুকাররমের খতিব মৌলানা আব্দুল মালেক সাহেব এক বিবৃতিতে জানান যে বাংলাদেশের বুকে যেন এই স্বৈরাচারের ছেলে সজীব ওয়াজেদ জয়ের যেন জানাজার নামাজ কোনো আলেম উলামা যেন পড়েন না। যদি কোনো আলেম উলামা
এই সজীব ওয়াজেদ জয়ের জানাজার নামাজ পড়ান, তাহলে তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। হেফাজতে ইসলামের আমির এবং চরমুনাইর পীর সাহেব, খেলাফত মজলিসের আমির সহ দেশের গণ্যমান্য উলামা একরাম এবং মুফতি আজমরা এক বাক্যে ফতোয়া দেন যে সজীব ওয়াজেদ জয়ের জানাজার নামাজ পড়াবে সে মুশরিক হয়ে যাবে, কাফির হয়ে যাবে। কারণ সজীব ওয়াজেদ জয় ক্রিস্টিনাকে বিয়ে করে খ্রিস্টান হয়ে গেছিল, সে মুসলমান নয়, তাকে দাফন কাফন করা যাবে না, তাকে কফিনে পেরাক মেরে দিতে হবে। এদিকে জানা যায় যে এই আগামীকাল 2:30 সময় তার লাশ এই আমেরিকার একটা বিমান এয়ারবাইসের মাধ্যমে বাংলাদেশে এই আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হবে। আওয়ামী লীগের উচ্চস্থানীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ মোবাইলে ফেসবুকের মাধ্যমে জানান যে সবাই যেন এয়ারপোর্টে, সারা বাংলাদেশের আওয়ামী লীগের যত নেতাকর্মী আছেন সবাই যেন কাফনের কাপড় পরে এয়ারপোর্টের দিকে অগ্রসর হন এবং এয়ারপোর্টে গণসমাবেশের মাধ্যমে সেই লাশ নিয়ে মিছিল করা হবে। তারা বলেন যে এই সজীব ওয়াজেদ জয়ের জন্য জুলাই যুদ্ধরা দায়ী। সজীব ওয়াজেদ জয়ের মৃত্যুর কারণ একমাত্র বাংলাদেশের যারা শেখ হাসিনাকে পালাতে চেয়েছে, গণভবন যারা দখল করেছে এবং যারা 36 জুলাই সৃষ্টি করেছে, গণ অভ্যুত্থান সৃষ্টি করে পুলিশ হত্যা যারা করেছে তারাই দায়ী। তাই এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সমস্ত এই আওয়ামী লীগের বুদ্ধিজীবী সুশীল সমাজ নেতা কর্মীদেরকে উদারত আহ্বান জানান। তারা বলেন যে কোনো কিছুর বিনিময়ে আমরা এই সমাবেশকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করব। এদিকে জানা যায় যে এই সজীব ওয়াজেদের জয়ের জানাজার নামাজ 3টা জানাজার নামাজ হবে। প্রথম জানাজার নামাজ হবে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে, দ্বিতীয় জানাজা হবে ডানমন্ডি 32-এ, তৃতীয় জানাজা হবে পার্টি অফিসে, গুলিস্তান আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে, এবং তাকে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় তার বাবার সেই শেখ মুজিবের কবরের পাশে শেষ দাফন করা হবে। দাফন কাফন শেষে তাকে সেই জায়গায় সমাহিত করা হবে। এদিকে বাংলাদেশের উলামা একরাম সহ শহীদ জুলাই যোদ্ধাদের পরিবার এবং জুলাই যোদ্ধাদের আহতের পরিবাররা বলছেন যার যা কিছু আছে তাই নিয়ে ডানমন্ডি 32 এবং এই বায়তুল মুকাররম, এই গুলিস্তান পার্টি অফিস পাহারা দিতে হবে। আওয়ামী লীগের এই বর্তমান আওয়ামী লীগের সেই কর্ণধার মারা গেছে, সজীব ওয়াজেদ জয়ের যেন কোনো জানাজা বাংলার জমিনে না হয়। ইসলামী ব্যাংক কাণ্ডে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ফেঁসে যাচ্ছেন এবং সালাউদ্দিন এবং এসালমকে ঘিরে যে জল্পনা কল্পনা সেগুলো সত্য হচ্ছে। দর্শক, সালাউদ্দিন আহমেদ দেশে আসার পর প্রথম যখন কক্সবাজার গিয়েছেন তার নিজ জেলায়, তখন তিনি এসালমের গাড়িতে গিয়েছিলেন। এটা নিয়ে হইচই পড়ে গিয়েছিল এবং তিনি এটাকে এড়িয়ে গিয়েছিলেন এবং এটা সত্য হিসাবে প্রমাণিত হয়েছিল। সম্ভবত দুঃখ প্রকাশও করেছিলেন। ঘটনা এখানেই শেষ নয়। চট্টগ্রামের কিছু বিএনপি নেতা এসালম কানেকশনের অভিযোগে এসালমের গাড়ি সরাতে সহায়তা করা সহ নানান কাণ্ডে জড়িত থাকার কারণে দল থেকে বহিষ্কার হয়েছিল। সরাসরি এসালম সম্পৃক্ততায় বহিষ্কার হয়েছিল। এমনকি ভারতে শেখ হাসিনার সাথে এসালমের যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল এসালমের সাথে শেখ হাসিনা বৈঠকে বিএনপির উদ্বেগ। তখন এই পিনাকি ভট্টাচার্যরা এটা সামনে এনেছে যে এই সালাউদ্দিন আহমেদ আসলে এসালমের পোষ্য ভৃত্য। দালাল বললে যথাযথ হয় না, দালাল তো একটু উন্নত। যেমন আমি মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল, আমি ভারতের দালাল, ইসরায়েলের দালাল, এটা তো একটু উন্নত ভাব, কিন্তু এত উন্নত না। হ্যাঁ, সালাউদ্দিন আহমেদ ভারতের দালাল, এটা ঠিক আছে, কারণ সেখানে দালালি করতে একটা ভাব লাগে, সেই ভাবটা আছে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে। অ্যাজ শ্রীলং সালাউদ্দিন এটা ঠিক আছে, কিন্তু এসালমের সাথে যে সালাউদ্দিন আহমেদের সম্পর্ক ওটা দালালি সুলভ না, এটা হচ্ছে ভৃত্য মনি টাইপের। এই জন্যে এসালমের ভৃত্য, এসালমের গোলাম সালাউদ্দিন আহমেদ, এই সত্য সামনে এনেছিলেন পিনাকি ভট্টাচার্য। অনেক অ্যানালজি দেখিয়েছেন, যেমন, এবং এটা পুরনো কথা, সালাউদ্দিন আহমেদের এক্সেল এসালমের সম্পত্তি বাংলাদেশে দেখভাল করেন এবং এটা পিনাকি ভট্টাচার্য বলার পর সালাউদ্দিন আহমেদ পারফেক্ট জবাব দিতে পারেনি। তিনি যা বলেছেন আমার ছেলে এই সেই পড়াশোনা করেছে, বিদেশে পড়াশোনা করেছে। আর ভাই বিদেশে পড়াশোনা করেছে তাতে কি এসালমের সম্পত্তি দেখভাল করতে পারে না? এখন তো ক্রিকেটে ঢুকিয়ে দিয়েছেন এসালমের টাকার জন্য। পিনাকি ভট্টাচার্যরা তখন দেখেছিলেন যে পুরো পরিবার, সালাউদ্দিন আহমেদের পরিবার এসালমের ভৃত্য, এসালমের সম্পত্তি দেখভাল করে। যেমন আমার কিছু সম্পত্তি আছে, এগুলো আমার কোনো লোক বা ভৃত্য দেখভাল করে, ওরকম সালাউদ্দিন আহমেদ এইভাবে দেখভাল করতেন। এটা পিনাকি ভট্টাচার্য বলেছেন এবং সেটা নতুন, এটা অনেক আগে থেকেই। যার ফলে সালাউদ্দিন আহমেদ যে বিল্ডিং থেকে গুম হয়েছেন, উত্তরার যে বিল্ডিং, ওটা এসালমের একটা বিল্ডিং ছিল। এসালমের একটা বিল্ডিং থেকে সালাউদ্দিন আহমেদ গুম হয়েছে, হিসাব মিলছে। এরপরে পিনাকি ভট্টাচার্য এটাও দেখিয়েছিলেন যে সালাউদ্দিন আহমেদ যে শিলংয়ে থাকতেন, বিলাসী জীবনযাপন করতেন, সেখানে টাকা পয়সা এসালমই পাঠাতো
চট্টগ্রামের এক হিন্দু আওয়ামী লীগ নেতার মাধ্যমে, যে হিন্দু আওয়ামী লীগ নেতা আবার মহিবুল হাসান নওফেল চৌধুরী, তার খুব ঘনিষ্ঠ ছিল। এটা পিনাকি ভট্টাচার্য ছবি সহ দেখেছিল। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে তার যে ভারতীয় লাইফ, শিলং লাইফ শেষ করে যখন দেশে এসেছেন, যখন কক্সবাজার গিয়েছিলেন, সেখানে এস আলমের গাড়িতে গিয়েছিলেন সালাউদ্দিন আহমেদ। এর মানে সালাউদ্দিন আহমেদ এস আলমের ভৃত্য, এটা পিনাকি ভট্টাচার্য অনেক আগেই প্রমাণ করেছিলেন। এখন সেটা অনেকে বিশ্বাস করেছিল, অনেকে বিশ্বাস করেনি। এখন সেই জল্পনা কল্পনা পুরোপুরি সত্য হিসেবে আমাদের সামনে আসে। কারণ ইসলামী ব্যাংক নিয়ে পার্লামেন্টে নোটিশ দিয়ে, 68 ধারায় নোটিশ দিয়ে যে আলোচনার ব্যবস্থা করেছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, সেই আলোচনায় বিএনপির কত লোক আছে না, সব কথা বলতে হয় সালাউদ্দিন আহমেদের। সেখানে সালাউদ্দিন আহমেদ যে কথাগুলো বলেছেন, যে বক্তব্য দিয়েছেন সংসদ ইসলামী ব্যাংক নিয়ে, তার বক্তব্যের ধরন শুনলে স্পষ্ট মনে হবে যে এটা সালাউদ্দিন, এটা এস আলমের কোনো ভৃত্য বক্তব্য দিচ্ছে। যে কোনো কমন সেন্স ওলা ছোটখাটো বিশ্লেষক ধরতে পারবে যে সংসদে এস আলমের ভৃত্য হিসাবে সালাউদ্দিন আহমেদ বক্তব্য দিচ্ছে। আমি কয়েকটা দলিল দিই। প্রথম কথা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ব্যাংকের শেয়ার, মানে এস আলমকে ইঙ্গিত করে বলেছেন, একটু স্পষ্ট বলেন যে এস আলমরা যেভাবেই নিক না করেন সেটা বাদ দিলাম, সেটা পরে দেখবো, প্রকৃত মালিক তারা, এটা বোঝানোর চেষ্টা করেছেন। এর মানে এস আলম যে যেভাবে ব্যবহার করে মালিকানা নিয়েছে ওইটাকে বৈধতা দিয়েছেন, কোনো ভৃত্য ছাড়া, কোনো গোলাম ছাড়া এস আলম যেভাবে ইসলামী ব্যাংকের মালিকানা ডিজেফাই ব্যবহার করে বা শেখ হাসিনাকে ব্যবহার করে নিয়েছিল ওইটার বৈধতা দিতে পারে না। যেহেতু সালাউদ্দিন আহমেদ এস আলমের সেই ব্যাংক দখলের বৈধতা দিচ্ছেন, তার অর্থ হচ্ছে, এবং ওই এস আলমের ওই কাণ্ডের বিচার করার অর্থ ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নিচ্ছে না, বরং তাদের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা সরাসরি বলছেন, তার অর্থ হচ্ছে সালাউদ্দিন আহমেদ বিয়ন্ড রিজনেবল ডাউট এস আলমের দালাল না, এস আলমের ভৃত্য। ক্লিয়ার, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে সালাউদ্দিন আহমেদকে আমার কাছে মনে হচ্ছে একজন থার্ড ক্লাস অশিক্ষিত বাটপার। হ্যাঁ, অনেকে, আমার কিছু বন্ধু সাংবাদিক অনেকে বলেন যে না সালাউদ্দিন আহমেদ মেধাবী লোক, যোগ্য লোক, এটা স্বীকার করি, সমালোচনা করার সময় এটা একটু বলেন প্রচুর মেধাবী লোক। আমার কাছে মনে হয়েছে তো কোনো মেধাবী না, এটা শিশির মনি ধরতে পেরেছে। এই জন্য শিশির মনি বলেছিলেন যে সালাউদ্দিন আহমেদ পড়াশোনা করে নাই, ফাঁকিবাজি করেছেন, ভালো স্টুডেন্ট ছিলেন না, অতএব যে স্টুডেন্ট হিসেবে ভালো ছিল না সে জ্ঞানী মেধাবী কিভাবে, এটা ভুয়ো কথা। তো সালাউদ্দিন আহমেদ ওইভাবে মেধাবী কিংবা জ্ঞানী নয়। আইনের ব্যাখ্যা টাক্কা যা দেন, আমরা তো আইনের ছাত্র, বুঝি ওগুলো কোনো ব্যাখ্যা না, ওগুলো বাটপারি। অতএব শিশির মনিদের কোনো প্রশ্ন উত্তর তিনি দিতে পারবেন না, তিনি ভালো স্টুডেন্ট ছিলেন না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে এখানে ইসলামী ব্যাংক নিয়ে একদম মানে আইনের যে সব ব্যাখ্যা টাকা দিয়েছেন সবগুলোই ফালতু এবং মিথ্যা তথ্য দিয়েছেন। দেখেন, আরডিএস প্রকল্প থেকে, ইসলামী ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট যে প্রকল্প, ক্ষুদ্র ঋণ, সেখান থেকে নাকি 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে জামাত ভোট কিনতে। এটা যে কত বড় স্টুপিড মার্কা কথা, তাহলে বুঝবেন সালাউদ্দিন আহমেদ আসলে মেধাবী না গর্ধব গাধা। ইসলামী ব্যাংকে গত 35 বছর ইসলামী ব্যাংকের যে আরডিএস প্রকল্প, আমার অধিকাংশ দর্শক তার নামই বলতে পারবেন না। ইসলামী ব্যাংক ক্ষুদ্র ঋণ দেয়, এটা তো কারো চোখের সামনে না, একদম লিমিটেড স্কেল। আর আমি ইসলামী ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রকল্পে আমার নাম বলতে ওখানে আমি কর্মকর্তা হিসেবে ছিলাম, আমি কখনো এক্সিকিউট বা কাজ করতে যাইনি, কিন্তু যেভাবে লিস্টে ছিল মানে চাকরি কর্মকর্তা হিসেবে একটা সময় এমনিতে জাস্ট পরীক্ষা দিয়েছিলাম, লিস্ট ফাইনাল হয়েছিল, কিন্তু কখনো এগুলো আমি যাইনি। অথবা আমি কিছুটা জানি, একদম যে জানি না তা না। আরডিএস প্রকল্প একদম লিমিটেড। আরডিএস বা এই যে ক্ষুদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট, এগুলো নেই গ্রামীণ ব্যাংক বা এগুলো হচ্ছে বিভিন্ন এনজিও কাজ করে। কিন্তু কোনো ব্যাংক ইসলামী ব্যাংকের দরকার, কোনো ব্যাংকেরই যে ক্ষুদ্র ঋণ, এটা ব্যাংকের মূল কাজ না, এটা একটা ছোট্ট একটা কাজ। যার ফলে ইসলামী ব্যাংক বাংলাদেশের লার্জেস্ট প্রাইভেট ব্যাংক হওয়া সত্ত্বেও 35 বছরে 8,000 কোটি টাকার কম ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে, 35 বছর মিলে। আর সালাউদ্দিন আহমেদ বলেন শুধু নির্বাচন উপলক্ষেই নাকি 22,000 কোটি টাকা দেওয়া হয়। আরে ভাই, 22,000 কোটি টাকা তো সারা জীবন মিলেও দেওয়া হয়নি, এটা ইসলামী ব্যাংকের একদম রেকর্ড আছে। এই যে কি গর্ধব প্রমাণিত হয়েছে, আর কিছু লাগে? স্যালুট বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে। ভিউয়ার্স, বাংলাদেশ ভারত বর্ডারে বড় রকমের একটা ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আজকে যে সাহসিকতা দেখিয়েছে ভাই, স্যালুট ভাই স্যালুট। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আমি আপনাদেরকে এই মুহূর্তে এমন একটি খবর শোনাতে চলেছি যাতে করে আপনারা জাতি হিসেবে নিজেদেরকে নিয়ে গর্ব করতে পারেন। আমার শরীরের রক্ত এখন টকবক করতেছে ভিউয়ার্স, শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। আমাদের সরকার আর এখন নতজানু কোনো সরকার নয়, আমরা মাথা তুলে দাঁড়াতে শিখেছি, আমরা সীমান্তে চোখে চোখ রেখে কথা বলতে শিখে গেছি। ভিউয়ার্স, কিছুক্ষণ আগে বাংলাদেশের মাছরাঙা টেলিভিশন তাদের ফেসবুকে একটি খবর শেয়ার করেছে। সেই খবরের হেডলাইনটা হচ্ছে এরকম: আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো? আমরা কি হাতে চুরি পরে আছি? আমাদের হাতে কি গুলি নাই? ওহ, শাবাশ বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী, শাবাশ, চমৎকার বলেছে, চমৎকার। ঘটনাটি কিছুক্ষণ আগে দেখার পর আমি জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছি। এই বর্ডার গার্ড বাহিনী আমাদের এতদিন কোথায় ছিল ভাই? এই বিজিবি আমাদের এতদিন কোথায় ছিল? আগে একটা সময় বিডিআর নামে আমাদের এই বর্ডার গার্ড দাপটের সাথে লড়াই করেছে। আজকে দেখতেছি ভারতীয় বর্ডার গার্ড বাহিনী বিএসএফ বলতেছে আমরা কিন্তু গুলি করব, তারা হুমকি দিচ্ছে। এর জবাবে বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী বিজিবি বলতেছে আমাদের কাছে কি গুলি নাই? আমরা কি বসে থাকবো? আমরা কি চুরি পরে এসেছি? ওহ ভাই, এত চমৎকার একটা জবাব।
এই হুঙ্কারের পর বাংলাদেশের সেনারা যখন এরকম হুঙ্কার দিচ্ছে তখন ভারতীয় বিএসএফ এক কথায় চুপসে গেছে। ভাই চুপসে গেছে। দেখেন, খালি যুদ্ধ করলেই যুদ্ধ না, ফায়ার করলেই ফায়ার না, মুখের কথাই যখন এত বড় একটা কাজ হয়ে যায় তখন কিন্তু ভাই খালি ফায়ার করতে হয় না, তখন গর্ব হয় ভাই, গর্ব হয়। বাংলাদেশ সরকার যে সঠিক পথে আছে এবং সরকার যে আমাদের বর্ডার গার্ড বাহিনীকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছে, আজকে আমার কাছে সেটাই মনে হয়েছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে। আপনি এভাবেই আমাদের এই বাহিনীগুলোকে স্বাধীনতা দিবেন, স্বাধীনতা নিয়ে যেন তারা কাজ করতে পারে। তাদেরকে আমরা গত 15, 16, 17 বছর দেখেছি এক প্রকার সীমানায় ঘুমিয়েছে। সীমানা পাহারা দেওয়া তো দূর থাক, এই বাহিনীগুলোকে গত সরকার ঘুম পাড়িয়েছে। অথচ এরাও যে লড়াকু সৈনিক, এরাও যে গোমন্ত ভাগ, এবার তারেক রহমানের সরকার সেটা দেখিয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি এভাবেই এগিয়ে যান। আপনি শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষায় যা যা লাগে তাই করেন। আমরা জনগণ আপনার পাশে আছি। আজকের এই দৃশ্য দেখার পর আমার খুবই ভালো লাগছে ভিউয়ার্স। আমি খুবই খুশি, খুবই খুশি, খুবই খুশি। এতটা খুশি আমি আমার বাহিনীদেরকে নিয়ে এর আগে কখনোই হয়নি। আমার দেশের বাহিনী আমার দেশের পক্ষে কাজ করবে, অথচ গত 15, 16, 17 বছর এরকমটা দেখি নাই। কিন্তু আজকে বিএনপি সরকার ক্ষমতার সময় চমৎকার একটা দৃশ্য দেখলাম। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।